আজ আমার বাসরাত। এই রাত নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমি সবার চেয়ে ভিন্ন। কারণ আমার ওসবে কোনো ইন্টারেস্ট নেই বললেই চলে। তবুও বাসঘরে যেতে হচ্ছে, কারণ ঘুমের জন্য তো একটা সঠিক জায়গা প্রয়োজন, তাই না? আপনাদের আমার পরিচয়টাই এখনও দিলাম না। আমি হিয়ান রহমান। পড়াশোনা শেষ করে ছোটোখাটো একটা জব করি। বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই ভাইয়া ভাবি আর 3 বছরের একটা ভাতিজাকে নিয়ে আমাদের সাজানো ছোট্ট সংসার। তবে এই সাজানো সংসারটাকে অগোছালো করতে এন্ট্রি নিয়েছে একটা ডাইনি। কি বুঝতে পারেননি তো? গল্পটা শুনতে থাকুন, বুঝতে পারবেন। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে রুমে চলে এলাম। এসেই তো মেজাজ বিগড়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলাম, ওই পেতনি, তুই আমার খাটে বসে আছিস কেন? নাম বলছি। ওই হারামি, কপুল বলার আগে মনে ছিল না? এ আইসে আমার নবাব নন্দিনী। আমি না হয় ভাইয়ার চাপে পড়ে বিয়েটা করেছি, কিন্তু তুই কেন নাচতে নাচতে বিয়েতে রাজি হয়েছিস? লুক মিস্টার, আমি না নাচতে নাচতে রাজি হইনি। আপুই তো বাধ্য করেছে বিয়েতে রাজি হতে। তোর আপুটা না আস্ত একটা বজ্জাত মহিলা, আমার ভাইয়াকে ঠিক পটিয়ে নিয়েছে। কি এত বড় সাহস তোর? আমার বোনকে বচ্চাত বলছিস? তোর ভাই আবার কোথাকার ধোয়া তুলসী পাতা রে? ওই, আমার ভাইয়ার নামে একদম বাজে কথা বলবি না। আমার ভোলা ভালা ভাইয়াটাকে কালো জাদু করেছে তোর ওই রাক্ষসী বোন। কি আমার বোন রাক্ষসী? আজ তোর একদিন তো আমার যতদিন লাগে। বলেই একটা বালিশ নিয়ে ওর দিকে ছুঁড়ে মারলাম। বালিশটা আমার নাক বরাবর এসে পড়ে। আহ! ওই শাকচুন্নি, আমি না তোর স্বামী? স্বামীকে কি কেউ মারে? এ, আসছি আমার স্বামী। যা ফুট এখান থেকে। এ বললেই হলো নাকি? যাব না এখান থেকে। কি করবি তুই? আর এটা আমার রুম। এটা তোর একার রুম না, আজ থেকে আমারও রুম। তাই আমি যাব না মানে যাব না। মামা বাড়ির আবদার নাকি? যাবি না মানে কি? তুই যাবি, তোর ঘাড়ও যাবে। বললেই হলো? আমার একটা চুলও যাবে না এই রুম থেকে। কি, যাবি না তো? তবে দেখ তোকে কিভাবে রুম থেকে বের করি। বলেই ওর চুলগুলো টেনে ধরলাম। ও মা গো, মরে গেলাম গো! ওই বজ্জাত, ছাড় ছাড় আমায়। রূপসার চিৎকার শুনে ভাইয়া আর ভাবি এসে দরজার সামনে দাঁড়াই আড়ি পেতে। দরজার নিচ দিয়ে ভাইয়া ভাবির পা দেখা যাচ্ছে। আমি মনে মনে একটা ভিলেনি হাসি দিয়ে কিছুটা নরম স্বরে বলে উঠলাম, কেন গো, আসতে দেব? ব্যথা পাচ্ছ তুমি? তারপর রূপসার কানের কাছে ফিসফিস করে বলে উঠলাম, কেন, আমার সাথে পাঙ্গা নেবার আগে মনে ছিল না? এখন তোর চুলগুলো ছিঁড়ে তোকে ন্যাড়া বানিয়ে রাস্তায় ভিক্ষা করতে ছেড়ে দেব। আহ প্লিজ ছাড়ো, আমার লাগছে তো। হিয়ান, ভাই আমার ছোট মানুষ তো, বুঝে কম, একটু বুঝিয়ে সুঝিয়ে নাও। ভাবির কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কি বলছে ওই মহিলা? সত্যিটা জানলে হয়তো এতক্ষণে জুতা পেটা করতো আমায়। আমি একটু আহ্লাদি কণ্ঠে বলে উঠলাম, আমি তো আসতে ধরেছি, তবুও তোমার বোন চিৎকার করছে। আমার কথা শুনে রূপসা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে চোখ মেরে একটা ডেভিল হাসি দিলাম। বদমাইশ, তোর মুখে দেখে কিছুই আটকায় না, ছি। আমি আবার কি করলাম? তোর মাথা। ওহে মত্তভ্রমর, উন্মাদ হইও না। আজ ফুল যে স্বইচ্ছায় নিজেকে সঁপে দেবে তোমার কাছে, তবে এত উতলা কেন? কুল ডাউন বৎস, উপভোগ করো রাত, বাট বি কেয়ারফুল। ওই, তুমি না হিয়ানের বড় ভাই? লজ্জা করছে না ছোট ভাইয়ের বাসর ঘরে আড়ি পেতে থাকতে? লজ্জা আমার একার লাগবে কেন? তোমার তো ছোট বোনের বাসর ঘর, তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না, কারণ এটা আমার দেবরের বাসর ঘর। তবে এটাও তো আমার শালিকার বাসর ঘর। আচ্ছা থাকো তুমি, আমি কিছু বলবো না। ভাইয়া ভাবির কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। তখন রূপসা বলে উঠল, এই ছাড়ো না। না, ছাড়বো না। তোমার ভাইটা খুব খারাপ, দেখো কিভাবে আমার বোনের সাথে জোর করছে।
ও তো ছোট মানুষ, ব্যথা তো পাবেই। একটু আস্তে করলে কি হয়? নেকা, তোমরা দুবনি এরকম নেকার রানী, কি বলবো। কেন, তুমি কি কম করছো নাকি? হ্যাঁ, মনে নাই তোমার? আমাকে কতদিন কাছে আসতে দাওনি। বেশ করেছে আমার ভাই। ভাই শোন, তুই কোনো কথা শুনবি না। এই রাত সারা জীবন খুঁজলেও পাবি না। সো এনজয় কর। ভাইয়া ভাবির কথা শুনে আমি তো হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলাম। আসলে আমরা দুই ভাই অনেক ফ্রি, কিন্তু ভাইয়া তো আর জানে না তার শালিকার সাথে ঠিক কি কি হচ্ছে। জানলে হয়তো এমন কথা বলতো না। ওকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। ভাইয়ার কথা শুনে রূপসা হা হয়ে তাকিয়ে রইল আমার দিকে। তখন ভাবি বলে উঠল, রূপসা, বোন আমার এমন করে চিৎকার করে না বোন। হিয়ান যা বলে মেনে নে। ভাবির কথা শুনে রূপসা মাথায় হাত দিয়ে বসে পড়ে। রূপসা রাগে গজগজ করে বলে উঠল, ওই পেতনি, তুই আমার বোন না শত্রু রে? তোকে একবার হাতের কাছে পাই, তখন দেখবি তোর একদিন কি আমার যতদিন লাগে। ডাইনি বুড়ি রাক্ষসী কোথাকার। নাও, তোমার বোনও বলেছে চিৎকার না করতে। এখন আমি যা ইচ্ছা তাই করব তোমার সাথে। কোথায় পালাবে সুন্দরী? ওই রাক্ষসের ভাই খুক্ষস, একদম আমার সামনে আসবি না বলে দিলাম। কে শুনে কার কথা? আমি এক পা দুপা করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমাকে বিছানার কাছে যেতে দেখে রূপসা এক লাফে বিছানা থেকে নেমে যায়। আমি শটাং হয়ে বিছানায় শুয়ে পড়লাম। তারপরে একটা বালিশ ছুঁড়ে দিলাম মেঝেতে। আমাকে শুয়ে পড়তে দেখে রূপসা কোমরে দু হাত দিয়ে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, ওই হারামি, আমি শুভ কোথায়? জাহান্নামে। একদম ডিস্টার্ব করবি না এখন, আমি ঘুমাবো। আর ভুলেও বিছানায় আসার চেষ্টা করবি না, নয়তো সত্যি সত্যি চুল ছিঁড়ে ন্যাড়া বানিয়ে দিব। বলেই রূপসাকে পেছন দিয়ে শুয়ে পড়লাম। রূপসা রাগে ফুঁসতে ফুঁসতে মেঝেতে শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম আসছে না। আমি লাইটের আলো ছাড়া ঘুমাতে পারি না, কিন্তু মহারানী আবার আলো থাকলে ঘুমাতে পারে না। আমি লাইট অন করি, সে অফ করে দেয়। কেমন বজ্জাত চিন্তা করা যায়। বারান্দার আলোতে ঘরের ভেতর কিছুটা দেখা যায়। মেঝেতে তাকাতেই দেখি রূপসা আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি এখানে ঘুমোতে পারছি না, সে ঘুমাবে? ইম্পসিবল। ওকে তো এত নিশ্চিন্তে ঘুমাতে দেওয়া যাবে না। তাই ফোন দিয়ে আটতে লাগলাম কিভাবে ওকে ডিস্টার্ব করা যায়। পেয়েছি। আমার ঘুমের 12টা বাজিয়ে নিজে আরামে ঘুমাচ্ছ তাই না? বের করছি তোমার ঘুম, দাঁড়াও। আস্তে আস্তে পা টিপে টিপে দরজা খুলে স্টোর রুমে গেলাম। তারপর একটু খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও গেলাম। আবার চোরের মতো নিজের রুমে চলে এলাম। আস্তে করে রূপসার পাশে ছেড়ে দিয়ে চট করে আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। মা বাঁচাও বলে রূপসা চিৎকার করে উঠল। ওরে আল্লাহ রে, কানটা বুঝি তালা লেগে গেল রে। ওই পেতনির ডাইনি বুড়ি রাক্ষসী, এত জোরে কেউ চিল্লাই? প্লিজ প্লিজ আমায় বাঁচাও বলেই কাপড় ছাড়তে ছাড়তে হিয়ানকে জড়িয়ে ধরলাম। ওই ছাড়ো, ছাড়ো আমায়। রূপসাকে আমার থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এত রাতে এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। এত বড় ডিঙ্গি মেয়েকে নাকি তেলাপোকা খেয়ে ফেলবে? আজাইরা ঢং। ওই ময়দার গোডাউন, ছাড়ো বলছি। বিশ্বাস করো, ছোটবেলায় একবার তেলাপোকা আমার আঙ্গুলের মাথা খেয়ে ফেলেছিল। কয়েকদিন হাত দিয়ে কিচ্ছু খেতে তো দূরের কথা, কিছু ধরতেও পারিনি। তারপর থেকে আমার জানের দুশমনই তেলাপোকা। মনে মনে বলতে লাগলাম, ঠিক হয়েছে শাকচন্নি, এই আস্ত তোকে কেন খেয়ে ফেললো না? ওহ, খাবে কেন? খেলে কি আর আমার গলায় ঝুলতে পারতি ডাইনি বুড়ি? আহারে, বেচারি কত কষ্টই না পেয়েছে। ওই তেলাপোকাটা আস্ত একটা গাধা। কেন কেন? গাধা নয় তো কি? এত বড় জলজন্ত মাথাটা রেখে সে কিনা আঙ্গুলের মাথায় খেতে লাগলো। ভেরি ব্যাড। কি? আরে আরে, রাগ করছো কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। মজা করছিলে তাই না? ইচ্ছে তো করছে একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিই।
এত আকাশকুসুম স্বপ্ন না দেখে যাও ঘুমাও গিয়ে, আমার খুব ঘুম পাচ্ছে। না। আমি দু কান চেপে ধরে বললাম, বাবা গো, এটা গলা নাকি মাইক? ওই পেতনি, এত জোরে কেউ চিল্লায়? আমার কানে মনে হয় তালা লেগে গেছে। বেয়াদব মাইয়া। ওই কি বললি? আমি বেয়াদব? তুই বেয়াদব, তোর দাদা বেয়াদব, তোর নানা বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। মাপ চাই বোন, এবার তো ক্ষমা করে দে। মা গো, তুমি এটা কেমন ছেলের সাথে বিয়ে দিলে? বাসর ঘরে বউকে বলে বইন। লে হালুয়া, এতে কান্নার কি আছে? হায় আল্লাহ, এ কেমন মেয়ে কপালে জুটালে, কথায় কথায় শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদে। ওই পেতনি, এবার কান্না অফ না করলে বেলকনি থেকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। বলেই আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রূপসা আমার গা ঘেঁষে শুয়ে আছে। কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ কিছু বলতে মন সায় দিচ্ছে না। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রূপসা আমার বুকের ওপর আরামসে ঘুমিয়ে আছে। না, রাতে তো আমার পাশে শুয়েছিল, তখন তো জ্বালাইনি। তার মানে এই না যে এখন ছেড়ে দেব। আমি কি এতই ভদ্রলোক নাকি? ওকে আলতো হাতে ধরে পাশ ফিরে দিলাম ছেড়ে। মা গো, মরে গেলাম গো, আমার কোমর বুঝি গেল গো। কি কিছু বুঝতে পারলেন না তো? আসলে আমি রূপসাকে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিয়েছি। রূপসা চোখ ডলতে ডলতে আমার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হিংস্র বাঘিনীর মতো এসে অ্যাটাক করে আমার ওপর। ভাবি বাঁচাও, তোমার গুন্ডি বোন আমায় মেরে ফেললো। আমার চিৎকার শুনে ভাইয়া ভাবি দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকে। ভাবি বলে, হিয়ান, এই হিয়ান, কি হলো? তোমারই তো বোন, তোমার মতো কি না হয়ে পারে? ওই, একদম বাজে বকবে না। তোমার ভাই বুঝি ভালো? সেও তো তোমার মতোই। হিয়ান, রূপসা, দরজাটা খুলে দে না। আমি কোনো মতে রূপসার হাত চুল থেকে সরিয়ে ওকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। যেতে গিয়ে রূপসার শাড়ির আঁচলটা আমার পায়ে পেঁচিয়ে যায়। আমি আঁচলটা ধরে গিয়ে দরজাটা খুলে দিলাম। ভাবির চোখ রূপসার দিকে যেতেই ভাইয়াকে সে আর রুমে আসতে দেয়নি। ফ্লোরে শাড়ি পরে আছে, রূপসার এলোমেলো অবস্থা। আমার মাথায় চাপলো দুষ্ট বুদ্ধি, তাই কিছুটা কাদো কাদো হয়ে ভাবিকে বললাম, দেখো না ভাবি, সারা রাতেও তোমার বোনের মন ভরেনি এখনো। আমার কথা শুনে ভাবির কাশি উঠে গেল। আমাকে থামিয়ে দিয়ে ভাবি রূপসাকে ধমক দিয়ে বলল, ছি ছি রূপসা, এতটা নির্লজ্জ হলি কি করে? আমার ব্যবহার ও ভাবির বলা কথা শুনে রূপসা বোকার মতো হা করে তাকিয়ে আছে। হাই আল্লাহ, এরা তো দেখছি আমাকে পাগল করে দেবে। আপু, তুই আমার বোন না শত্রু রে? বেশি কথা না বলে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিচে আয়। শাওয়ার? এত সকাল সকাল শাওয়ার নেব কেন? আরে গাধি, বিয়ের পরদিন সকাল সকাল শাওয়ার নিতে হয়, এটাই নিয়ম। এত সব বুঝিস আর এটা বুঝিস না, গাধা কোথাকার। বলেই সেখান থেকে চলে এলাম। আরে আপু, যা, চলে গেল। আমার কথাটা না শুনেই চলে গেল। রাগান্বিত চোখে হিয়ানের দিকে তাকিয়ে বলে উঠলাম, ওই হনুমান, কি বললে আপুকে তুমি? আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, কই, আমি আবার তোমার বোনকে কি বললাম? কিছু বলনি তাই না? আমি তো কিছু বলিনি। তোমার বোন তো এক লাইন বেশি বুঝে নিয়েছে। সত্যি বাবা, লোকে ঠিকই বলে, মেয়েরা বোঝে কম, চিল্লায় বেশি। বলেই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম, নয়তো বাঘিনী যেভাবে তাকিয়েছিল চোখ দিয়ে আমাকে গিলে খেত। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলাম, ওই হারামি, পালালি কেন? সাহস থাকে তো সামনে আয়, দেখ আজ তোকে কি করি। আজ তোর একদিন কি আমার একদিন। পেতনিটা দরজা ধাক্কা দিচ্ছে আর এসব বলছে। আমার কি, আমি কি ওকে ভয় পাই নাকি? আমি আধা ঘন্টা পরে লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ঝগড়াঝাঁটি মারামারি করে এভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। এখনও আমাদের মধ্যে ঝগড়া হয়, তবে সব সময় না, মাঝে মাঝে। আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে আমাদের সম্পর্কের।
যতই ঝগড়াঝাটি করি না কেন রাতের বেলায় রূপসাকে বুকে নিয়ে না ঘুমালে যেন আমার ঘুমই আসে না। রূপসারও একই অবস্থা, আমার বুকে মাথা দিয়ে না ঘুমালে ওরও ঘুম আসে না। আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি রূপসা মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে। আমি ফ্রেশ হয়ে এসে ওর পাশে বসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রূপসা? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলাম, কি কিছু না তো। দেখো, আজ একটা বছর ধরে তোমার সাথে একই ছাদের নিচে আছি, সো কখন তোমার মন খারাপ থাকে আর কখন ভালো সেটা আমি কিন্তু বুঝতে পারি। সো না লুকিয়ে সবটা বলো তো কি হয়েছে। ভাবি বকেছে? মাথা নাড়িয়ে না বলে। শরীর খারাপ লাগছে বলেই ওর কপালে হাত দিয়ে চেক করলাম, না জ্বর তো আসেনি। তবে কি হলো বলবে না আমায়? তবে কি হয়েছে আমাকে না বললে আমি বুঝবো কি করে? আমায় বন্ধু ভেবেও তো বলতে পারো। সাথে সাথেই রূপসা আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। ওর হঠাৎ এহেন কাণ্ডে আমি ভড়কে গেলাম, তাই আলতো হাতে ওকে জড়িয়ে নিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠলাম, প্লিজ কান্না করো না, তোমার কান্না যে সহ্য হয় না আমার। তখন রূপসা কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, আমাদের পরে বিয়ে করে রুম্পার বেবি হয়েছে, কিন্তু আমাদের এখনও হলো না। প্লিজ হিয়ান, আমাকে একটা বাবু এনে দাও না। রুম্পার বাবুটা দেখে কেন জানি নিজেকে স্থির রাখতে পারছি না। আমার একটা বাবু চাই, দেবে না একটা বাবু এনে? রূপসার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কেমন মেয়ে রে বাবা, এই জন্য কেউ এভাবে কাঁদে? আমি মুচকি হেসে ওকে বলে উঠলাম, দেব না কেন, অবশ্যই দেব। তবে চলো। কোথায়? কোথায় আবার, বাবু আনার কাজে। বলেই রূপসাকে কোলে তুলে নিলাম। আমার কথা শুনে রূপসা লজ্জারাঙ্গা হয়ে আমার বুকে মুখ লুকালো। এই যে পাঠক পাঠিকারা সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন একটা বাবু আনতে পারি। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।